আমাদের যেমন প্রচুর প্রশ্ন রয়েছে, অগাধ জিজ্ঞাসা রয়েছে মহাকাশ নিয়ে, তেমনই পড়ুয়ারা যারা রয়েছে তাদের কিন্তু অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। যাদবপুর বিদ্যাপীঠের পড়ুয়ারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, পড়ুয়ারা কি জানতে চায় আজকে এই যে একটা ঐতিহাসিক দিন, তাদের কি জানার আছে? একদমই তাই। এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ বা এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে যাদবপুর বিদ্যাপীঠে রীতিমতো লাইভ টেলিকাস্ট চলছে। তুমি সরাসরি ছবিটা আমাদের ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। সেখানে লাইভ টেলিকাস্ট চলছে এবং প্রধান শিক্ষক আছেন এবং প্রচুর সায়েন্সের পড়ুয়া মূলত তারা রয়েছেন এবং তাদেরও জিজ্ঞাস্য এবং তারাও এই ঐতিহাসিক মুহূর্তটাকে সাক্ষী হতে তারা চাইছে। যারা প্রশ্ন করবে তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। আপনি এই যে আজকে একটা ইতিহাসের মানে একদম সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে, প্রচুর মানুষের কৌতূহল এই মহাকাশ নিয়ে। তোমার কি কৌতূহল, কি প্রশ্ন? আমার কৌতূহল এটাই যে এত বড় যে মহাকাশের ঘটছে, মহাকাশে যাচ্ছে, তো আমাদের ভারতীয় হিসেবে একজন, তো আমার কৌতূহল এখানে যে মহাকাশে গিয়ে তাদের লাইফস্টাইলটা কেমন হবে, তারা কি খাওয়া দাওয়া করবে, তাদের থাকার কি ব্যবস্থা, এটাই আমার প্রশ্ন। লাইফস্টাইল কি হবে এটা তো প্রশ্ন, এবং সুনিতা উইলিয়ামসের সময় এই প্রশ্ন এবং এই জিজ্ঞাসা ছিল। তুমি? আমাদের 1984 সালে রাকেশ শর্মা সর্বপ্রথম ভারতীয় হিসেবে গিয়েছিলেন এবং তারপর আজকে যাচ্ছেন, এবং এটা যৌথ একটা উদ্যোগ। পরবর্তী ক্ষেত্রে ভারত একা কী ধরনের ফিউচারে ইনসাইট রাখছে একটা স্পেস মিশনের ক্ষেত্রে। অর্থাৎ যেটা মূল প্রশ্ন হচ্ছে লাইফস্টাইল কি করে হবে এই ঐতিহাসিক মুহূর্তে তারা সাক্ষী হয়ে। তাদের প্রশ্ন যে এতদিন মহাকাশে থাকবেন, তাদের জীবনযাপন কেমন হবে? দুয়ারিদা। হ্যাঁ, মনে রাখতে হবে আমরা সাধারণভাবে পৃথিবীতে যখন থাকি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেভাবে কাজকর্ম করি, যে ধরনের খাওয়া দাওয়া করি, সেগুলো কিন্তু সেই রকম ভাবে করা যাবে না। কেন, মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেটা একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট। এই কন্ট্রোলড এনভায়রনমেন্ট মধ্যে সেখানে মাইক্রোগ্র্যাভিটি বা জিরো গ্র্যাভিটি কাজ করে। সেখানে কেউ যে হেঁটে চলে মাটিতে হেঁটে চলে বেড়াবে এরকম নয়, শূন্যে ভাসমান থাকতে হবে বা প্রেশারাইজ স্যুট পরে থাকতে হবে কোনো কোনো সময় যদি দরকার পড়ে। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও দেখা গেছে এবারে এই মহাকাশ বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া নিয়েও কিন্তু অনেক ছাড় দেওয়া হয়েছে। যেমন শুভাংশু শুক্লা তার পছন্দ মতো কিছু ভারতীয় খাবার তারা নিয়ে যাবেন, তিনি নিয়ে যাবেন সেখানে। কিন্তু এই খাবার দাবারের ব্যাপারেও কিন্তু একটু কষ্ট আছে। সেখানে কিন্তু প্লেট ডিশে করে আমরা যেমন বাড়িতে আমাদের ডাইনিং টেবিলে খাই তা নয়, এখানে ছোট ছোট পাউচের মধ্যে এই খাবারগুলো থাকবে। কেননা মনে করো তুমি একটা কিছু খাচ্ছ, মনে করো ভাত, ওইখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের পরিবেশে পরিস্থিতিতে ভাতের দানাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভাসতে থাকতে পারে। জল জল হয়তো জলের বুদবুদ হয়ে ভেসে বেড়াতে পারে ওই মহাকাশ স্পেস স্টেশনের মধ্যে। সুতরাং সব খাবারকে পাউচের মধ্যে এবং প্রেসার দিয়ে সেই খাবারগুলো খেতে হয়। আমি জানি না সেই খাবারকে কতটা স্বাদ পাওয়া যায়, কিন্তু ভারতীয় খাবার তার পছন্দের খাবারও যাচ্ছে। তেমন মনে রাখতে হবে তাদের কিন্তু অত্যন্ত কঠোর নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। আমরা যেমন পৃথিবীতে এই কাজটা এই মুহূর্তে ভালো লাগছে না, পরে করব, তারা কিন্তু পরে বলতে কোনো কিছু করতে পারবে না। যতটা সময় ঘুমানো, যতটা সময় তাদের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, যেটুকু সময় খাওয়ার জন্য, যেটুকু সময় অন্য প্রাকৃতিক কাজকর্মের জন্য, এই প্রত্যেকটাকে তাদেরকে নিখুঁতভাবে মেনে চললেই তবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সঠিকভাবে চলবে, তারা সঠিক থাকবেন এবং পুরো অভিযানটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। কৃষ্ণেন্দু, পড়ুয়ারা নিশ্চয়ই উত্তর পেলেন। এবার পরবর্তী আর কি কি জানার আছে? প্রচুর 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 প্রশ্ন আছে এখানে, প্রচুর প্রশ্ন আছে পড়ুয়াদের। আমি সরাসরি যাব। তোমার কোনো প্রশ্ন? স্যার, আমরা ভারতীয় হিসেবে খুবই গর্বিত আজকে এত রাকেশ শর্মার পরে প্রায় 41 বছর পরে ইনি আবার স্পেসে যাচ্ছেন। আমাদের একজন ম্যান স্পেস মিশন হচ্ছে ইসরোর তরফ থেকে অনেক দিন পরে, এই জন্য ভারতীয় হিসাবে আমরা খুবই গর্বিত। এছাড়াও আমরা আগেও অনেক দেখেছি ইসরোর তরফ থেকে বা বিশেষত নাসা বা রাশিয়া, চায়নার থেকে অনেক ম্যান্ড মিশন স্পেসে হয়েছে, যেখানে মহাকাশচারীরা মহাকাশে গেছেন, সেখানে তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থেকেছেন। কিন্তু আমাদের পৃথিবীতে দিন দিন জায়গা ছোট হয়ে আসছে, বসতির জন্য জায়গা ছোট হয়ে আসছে, অথচ জনসংখ্যা বেড়েই চলেছে।
পরবর্তী অন্য কোনো গ্রহে বা অন্য কোনো জায়গাতে আমাদের বসতি স্থাপনের জন্য যে পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ প্রথমে সেই গ্রহে যে গিয়ে পরে কিছুদিন থাকা, সেখানের পরিস্থিতি বোঝা, এই জন্য আমরা কি অসুবিধা সম্মুখীন হচ্ছি, যাতে আমরা অন্য কোনো গ্রহে মহাকাশচারীদের পাঠাতে পারছি না। পৃথিবীর বিকল্প কোনো গ্রহের সন্ধান চাইছেন যেখানে বসবাসযোগ্য হয়। এখানে একটা প্রশ্ন করবে তুমি। আমার প্রশ্ন হচ্ছে এত জার্নিটা কতটা সিকিওর হবে, এই যে যাত্রাটা হচ্ছে আমরা আগেও দেখেছি যে কল্পনা চাওলা কিছু অল্পর জন্য উনি আমরা তাকে হারিয়েছি। তো এই জার্নিটা কতটা সিকিওর হবে, এটা আমার প্রশ্ন। এত সায়েন্সের এত ডেভেলপমেন্ট হয়েছে, তারপর জার্নিটা কতটা সিকিওর হবে, ঠিকই কতটা সিকিওর হবে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। দেবী প্রসাদদার কাছে আমরা সরাসরি উত্তর নেব। এবং আর কে তোমাদের প্রশ্ন বলো। প্রায় 41 বছর পর যখন মহাকাশে যাচ্ছে, তো আমাদের এত বেশি সময় কেন লাগলো, যে আমাদের সায়েন্স এতটা এগিয়ে গেছে, কিন্তু তারপরেও যে প্রায় আজকে 41 বছর পর একজন ভারতীয় মহাকাশে যাচ্ছেন, এতটা বেশি সময় কেন লাগলো সায়েন্সের ডেভেলপমেন্টের সত্ত্বেও? দুটো ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, যেটা হচ্ছে এত সময় লাগলো কেন, রাকেশ শর্মার পর 41 বছর অপেক্ষা করতে হলো কেন, আর দুই হচ্ছে যে পৃথিবীর বিকল্প কোনো গ্রহের তারা সন্ধান চাইছেন যেখানে বসবাসযোগ্য হবে। আর কারো প্রশ্ন তোমার? হ্যাঁ, এই যে 41 বছর পরে হচ্ছে রাকেশ শর্মার পরে এই এতজন ভারতবর্ষ থেকে যাচ্ছে একজন ভারতীয়, এখানে উনি কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন? উদ্দেশ্য কি? একদম উদ্দেশ্য কি? ডক্টর দুয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর দুয়ারি, একেবারে একগুচ্ছ প্রশ্ন কিন্তু করেছে এই মুহূর্তে পড়ুয়ারা। প্রথম যেটা জানতে চাইবো সেটা হচ্ছে তারা একটা বিকল্প গ্রহের সন্ধান চাইছে বাসস্থানের কারণে, ঠিক সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে যে প্রশ্নের মুখোমুখি আপনাকে বারবার হতে হচ্ছে। আমি যদি ইসরোর কথায় ধরি, আর হয়তো 10-12 বছরের মধ্যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, ইন্ডিয়ান স্পেস স্টেশন তৈরি হতে চলেছে। সুতরাং মহাকাশে সেটা হবে ভারতীয়দের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ, যেখানে তারা বসবাস করতে পারবেন কিছুদিনের জন্য। কিন্তু আমরা জানি যে সারা পৃথিবী জুড়ে যে কর্মযজ্ঞ চলেছে, তাতে পৃথিবীর বাইরে কোথায় থাকা যায়, সেক্ষেত্রে আমরা অনেকেই শুনেছি চাঁদ, অনেকে শুনেছি মঙ্গলের কথা। কিন্তু চাঁদ এবং মঙ্গল এই দুটিতেই পরিস্থিতি, আবহাওয়া এই ধরনের যে মানুষের সেই মতো বসবাসযোগ্য নয়। আমি গিয়েই মঙ্গল গ্রহ বা চাঁদের একটা বাড়ি বানিয়ে থাকতে পারবো তা নয়। সেখানকার বাতাস নেই বললেই চলে, আবহাওয়া, সেখানকার মাটিতে বা আবহাওয়া মণ্ডলে অক্সিজেনের এতটাই অভাব হবে যে আমরা হয়তো বাঁচতে পারবো না। তরল জল নেই। কিন্তু কাজ চলেছে, আমরা চাঁদ সম্পর্কে অনেক জানতে পেরেছি। চন্দ্রযান 1 এবং চন্দ্রযান 3 মিশনের মধ্যে দিয়েও জানা গেছে। তার থেকে হয়তো কোনোদিন চাঁদে মানুষের উপনিবেশ হবে, হয়তো মাটির উপরে নয়, হয়তো মাটির তলায়। কেননা চন্দ্রযান 3 যে সমস্ত আমাদেরকে তথ্য জানিয়েছে, তার থেকে সব চমকপ্রদ সমস্ত তথ্য এসেছে। এছাড়া মঙ্গল গ্রহে, কিন্তু মানতে হবে যে মঙ্গল গ্রহে অন্তত পৃষ্ঠদেশের তাপমাত্রা খুব কম, বাতাসে অক্সিজেন নেই বললেই চলে, প্রায় 95% কার্বন ডাইঅক্সাইড। সুতরাং সেক্ষেত্রে যদি জলীয় বরফও পাওয়া যায়, তাহলে তাকে তরল জলে করে হাইড্রোজেন অক্সিজেন তৈরি করে, অক্সিজেন দিয়ে কৃত্রিম বায়োস্ফিয়ার তৈরি করে, হাইড্রোজেন থেকে রকেটের জ্বালানি ব্যবহার করে, এইভাবে তারা চেষ্টা চলেছে, প্ল্যানিং চলেছে। কিন্তু এই মুহূর্তেই বলা যাচ্ছে না কবে সেটা হবে। সুতরাং সেই দিক থেকে নিশ্চয়ই পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে গেছে, যেটা যেমন সত্যি, মানুষের সেই আদিম যুগ থেকে যে অদম্য ইচ্ছা জয় করা প্রকৃতিকে, অন্তত প্রকৃতিকে আংশিকভাবে জয় করা, আর মহাকাশকে জয় বা বিজয়, সেটা হবে একটা সুন্দর পরিণাম। একদম ডক্টর দুয়ারি, পড়ুয়ারা তো শুনছে এবং খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন কিন্তু একজন করেছে। তাদের বক্তব্য যে 41 বছর সময়টা লাগলো কেন, রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লার বিজ্ঞান তো এতটাই এগিয়ে গেছে। মনে রাখতে হবে, অন্য সমস্ত মহাকাশ গবেষণার যে দেশ সাফল্য এনেছে তাদের কাজের মধ্যে দিয়ে, তার থেকে ভারতের শুরুটা একটু অন্যরকম। প্রথমেই যখন শুরু হয়েছিল এই মহাকাশ অভিযানের কথা, আমেরিকা এবং রাশিয়া, সে 1960-এর দশকে বা তারও আগে থেকে, তখন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা আবহাওয়া ছিল, কে জিততে পারে, রাশিয়া না আমেরিকা। তার ফলে তাদের মহাকাশ গবেষণার ক্ষেত্রে, তাদের অর্থনীতির দিক থেকে, সমস্ত দিক থেকে প্রাণপণ চেষ্টা হয়েছিল কত তাড়াতাড়ি আগে একটা মানুষ পাঠাবো, চাঁদে নামবে। ভারত কিন্তু অনেক বুদ্ধিমত্তার কাজ করেছে।
তারা কিন্তু ওইভাবে প্রথমেই একটা বিরাট বড় কিছু করে ফেলেনি, ছোট ছোট পদক্ষেপ, প্রতিটি পদক্ষেপের সাফল্যের মধ্যে দিয়ে তার পরবর্তী আরো উন্নততর পদক্ষেপ তারা নিয়েছে, যার জন্য ছোট ছোট সেই উপগ্রহ পাঠানোর মাধ্যমে, IRS রিমোট সেন্সিং স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে, টেলিকমিউনিকেশন পাঠানোর মাধ্যমে একে একে ভারত স্বাবলম্বী হয়েছে। এইটা হচ্ছে সব থেকে বড় কথা, স্বাবলম্বী হওয়া। এবং তারপরে ধাপে ধাপে এগিয়ে চাঁদ, চন্দ্রযান 1, চন্দ্রযান 2, 3, মঙ্গল গ্রহে মঙ্গলযান, শুক্র গ্রহের জন্য তৈরি হচ্ছে শুক্রযান, তার আগে অ্যাস্ট্রোস্যাট, একের পর এক উপগ্রহ পাঠিয়ে তারা তাদের নিজেদের উৎক্ষেপণ ক্ষমতাকে যেমন প্রদর্শন করেছে, পরীক্ষা করেছে, তেমন ধাপে ধাপে প্রতিটি ক্ষেত্রে উন্নত মানের এবং উন্নততর নতুন প্রযুক্তি ব্যবহার করেছে তাদের নতুন উদ্দেশ্য। আর সেই জিনিস করতে ভারতের মতো দেশকে সময় নিশ্চয়ই তার লেগেছে। কিন্তু মনে রাখতে হবে, যার জন্য ভারতের সাফল্য মহাকাশ অভিযানের ক্ষেত্রে অন্য যে কোনো দেশের থেকে অনেক বেশি। এই চন্দ্রযান 3 দেখেছি, দক্ষিণ মেরু অঞ্চলে নামতে গিয়ে জাপান, চীন, এই রাশিয়া, তারা কিন্তু শেষ মুহূর্ত অব্দি গিয়ে হয়নি, ভারত পেরেছে। তার কারণ তাদের পেছনে ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা অন্য পর্যায়ে আপনি বলছেন দুয়ারিদা, কিন্তু একাধিক প্রশ্ন তো ছাত্রছাত্রীদের পড়ুয়াদের রয়েছে। আমি আবারও কৃষ্ণেন্দুর কাছে সরাসরি একবার যাব। এটা নিয়ে আরো প্রশ্ন আছে পড়ুয়াদের, কারণ এই স্বপ্নের যে অভিযান, সেই অভিযানকে ঘিরে কৌতূহল তাদের তুঙ্গে। তোমার প্রশ্ন? স্যার, আমি প্রশ্ন করতে চাই, আমাদের ইন্ডিয়া থেকে শুভাংশু শুক্লা যে যাচ্ছেন এই স্পেসে, তো এটা সুনিতা উইলিয়ামসও গেছিলেন, তো আমাদের ভারত থেকে যাচ্ছে তার মধ্যে পার্থক্যটা কী কী ডিস্টিংক্ট পয়েন্টস আমরা এখান থেকে আরও বের করতে পারি, মানে সেটা রিসার্চের অ্যাসপেক্ট থেকে হোক কিংবা ডেভেলপমেন্টের অ্যাসপেক্ট থেকে হোক, এবং মানে আর কি অন্যভাবে আমাদের পদক্ষেপ নেওয়া হচ্ছে এই স্পেসের জন্য যাওয়ার জন্য। একদম কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একদম দুয়ারিদার কাছে সরাসরি এই প্রশ্ন নিয়ে যাব। মূলত কোন কোন জায়গাগুলো গবেষণার আওতায় এবারে থাকবে দুয়ারিদা? প্রথমে বলিনি, প্রশ্নটা খুব ভালো করেছে, যেই করে থাকো, আমি নাম জানি না। তবে একটা কথা বলি, এই যে মহাকাশ উড়ান অভিযান, তার সফলভাবে তার নিষ্পত্তি, এই পুরোটার জন্য যে টেকনিক, যে প্রযুক্তি এবং সেই প্রযুক্তিকে প্রয়োগ করার ক্ষমতা, সেইটা অর্জনের জন্য কিন্তু শুভাংশু শুক্লার মূলত আজকের এই অভিযান। তারপরে রয়েছে কিছু পরীক্ষা নিরীক্ষা। সেই পরীক্ষা নিরীক্ষা যেটা জীববিদ্যার উপরে আছে, মানে বীজের অঙ্কুরোদ্গম, মাইক্রোগ্রাভিটি কন্ডিশনে মানুষের শরীরে কিরকম তার প্রভাব পড়ে, তার মনের ওপর কিভাবে প্রভাব পড়ে, জিরো গ্র্যাভিটি কয়েকটা এক্সপেরিমেন্ট যেখানে অভিকর্ষজ ক্ষেত্র নেই, এই ধরনের ছোট ছোট কয়েকটি কাজ তিনি করবেন, পরীক্ষা করবেন। কিন্তু সেই কাজগুলোর ফলের ওপর নির্ভর করে ইসরো ঠিক করবে তার পরবর্তীকালে যখন গগনযান যাবে বা পরবর্তীকালে মহাকাশে যখন আরো অভিযান হবে, সেইখানে কি কি বৈজ্ঞানিক কাজকর্মের মধ্যে হবে। এখানে তোমার যে প্রশ্নটা, যে অন্যরা তো করেছে, আমরা আর নতুন কি করব, একটা কথা বলছি, কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা একবার কেউ করলেই, সফল হলেই সেটাকে সবাই কিন্তু মেনে নেয় না। সেই পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গবেষক বিভিন্ন পরিস্থিতিতে সেটাকে আবার করে দেখতে চায় যে তার ফলটা মোটামুটি একই আসছে কিনা, তবেই কিন্তু সেই পরীক্ষার ফললব্ধ যে তত্ত্ব সেটাকে মেনে নেওয়া হয়। সেই রকম যে বিভিন্ন গবেষণার মধ্যে হয়েছে, তার মানে এই নয় সেই বিষয়ে সেই গবেষণাগুলো আর হবে না। ভারতবর্ষ তার নিজের প্রচেষ্টায়, নিজের বুদ্ধিতে, নিজের ক্ষমতায় সেই গবেষণাগুলো করে হয়তো নতুন কোনো তাত্ত্বিক তার বিশ্লেষণ করতে পারে, হয়তো নতুন কোনো ফল বেরিয়ে আসতে পারে। বিজ্ঞানে কোনো গবেষণার আগে কিন্তু বলে দেওয়া যায় না আমি গবেষণা এই করছি, এই হবে। একেবারে অন্তহীন গবেষণা, এবং সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রেও আমরা ঠিক যেমনটা দেখেছিলাম যে একেবারে বৃহত্তর বায়োলজিক্যাল একাধিক গবেষণার সূক্ষ্মাতি সূক্ষ্ম তথ্য তারা আমাদের সামনে তুলে ধরেছিলেন।